দেখেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পার্ট হলো তিনটা। একটা কনসেপচুয়াল, একটা হলো এমপিরিক্যাল, আর একটা হলো প্রবলেম সলভিং। কনসেপচুয়ালে জাস্ট হলো যেটা থাকে কনসেপচুয়াল ইস্যুস, এখানে শুধু তত্ত্ব থাকবে এবং এই তত্ত্বগুলো হবে সব গ্লোবাল গ্লোবাল থিওরিজ, গ্লোবাল তত্ত্ব থাকবে। এবং এখানে মানে বাংলাদেশের কোনো রিলেশন নাই, মানে বাংলাদেশের কোনো ঘটনা এখানে আসবে না। যত পরীক্ষা আসবে এখানে প্রশ্ন সব হবে গ্লোবাল। বাংলাদেশ ইস্যুস এর মধ্যে থাকার কোনো সম্ভাবনা নাই। যেটা ছিল আগে, যেটা ছিল যে বিভিন্ন পরীক্ষায় মানে বিভিন্ন যে বইগুলো ছিল রিটেনের বইতে, সেখানে নানানভাবে বাংলাদেশের বিষয়গুলি উল্লেখ করা হতো। এখানে সেটার কোনো ছোঁয়া নাই। ওকে, রেডি? আরেকটা হচ্ছে ইম্পিরিক্যাল ইস্যুস। ইম্পিরিক্যাল ইস্যুজের এখানে কনসেপচুয়াল তত্ত্ব থাকে, গ্লোবাল থাকে এবং বাংলাদেশ বিষয়গুলো কোনো কিছু থাকে না। এখানে 10টি কোশ্চেন আসে, 4 মার্কস করে 40 নম্বর থাকে। কোনো অল্টারনেটিভ 45-এ ছিল না। আশা করা যায় যে 46-এও কোনো অল্টারনেটিভ থাকবে না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে প্রচুর রিসেন্ট ইস্যুজ আসে, এখানে রিসেন্ট আসে, সেটা নিয়ে আমরা ডিটেল কথা বলবো। ইম্পিরিক্যাল ইস্যুস এটা হলো যেটাকে বলা হয় যে গবেষণামূলক উত্তর, গবেষণামূলক উত্তর হয়। এবং এখানে গ্লোবাল থাকে, বাংলাদেশের ইস্যু থাকে, বাংলাদেশের ইস্যু বিডি ইস্যুগুলো থাকে এখানে রিলেট করা। বিডি ইস্যু রিলেটেড, মানে রিলেটেড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখানে সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখানে 3টা প্রশ্ন আসে এবং 3টা প্রশ্ন 15 মার্কস করে 45 মার্কস থাকে। আর এখানেও অল্টারনেটিভ থাকার কোনো সুযোগ নাই, 45-এ ছিল না। ইম্পিরিক্যাল ইস্যুসে এখানে প্রচুর রিসেন্ট আসে এবং রিসেন্ট আসবে, এটাই মাস্ট, এটাই থাকে। এরপরে হলো কনসেপচুয়াল, এমপিরিক্যাল, একটা হলো প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং এটা থাকতে পারে পলিসি পেপার, এটা থাকতে পারে কাউন্সেলিং পেপার, এটা থাকতে পারে স্ট্র্যাটেজি পেপার। মানে বেসিক্যালি এটার শিরোনামটা হলো প্রবলেম সলভিং। কিন্তু প্রবলেম সলভিং প্রথম 3বার আসছিল পরীক্ষায়, 35, 36 এবং 37 বিসিএসে। এছাড়া প্রত্যেকবারই পলিসি পেপার আসছে 3বার, টানা 3বার, 38, 40 এবং 41-এ টানা 3বার পলিসি পেপার পরীক্ষা আসছে। তো এখানে কোনটা আসবে বলা যায় না, তবে শিরোনাম হলো প্রবলেম সলভিং এ। এখানে হলো সমস্যার সমাধান, সমস্যার সমাধান। এই ইস্যুটা সবসময় বাংলাদেশের কূটনৈতিক সংকট নিয়ে আসে, কূটনৈতিক সংকট ও সমাধান, এই ইস্যুটাকে লক্ষ্য রেখে পরীক্ষা আসে। এবং এখানে একেবারে রিসেন্ট আসে, প্রত্যেকবার এখান থেকে রিসেন্ট আসছে। শুধু 43তমতে এখানে ভুল করেছে, মানে এমপিরিক্যাল ইস্যুতে 4 নম্বরটা তারা প্রবলেম সলভিং এর মধ্যে দিয়ে রাখছে, বাংলাদেশের পড়াশোনার উদ্দেশ্য দিছে, এটা কিন্তু আসলে প্রবলেম সলভিং না। এটার একটা ফরম্যাট হয়, এটার একটা কাঠামো আছে, ফ্রেমওয়ার্ক আছে। সেই কাঠামোটা নিয়ে আমরা প্রবলেম সলভিং নিয়ে কালকে আলোচনা করবো ইনশাল্লাহ। কনসেপচুয়ালি এখানে আলোচনা বেশি, কারণ ওখানে কোয়েশ্চেন বেশি। এখানে একটা প্রশ্ন আসবে এবং 15 মার্কস থাকবে, ইকুয়াল টু 15। এবং এটা রিসেন্ট এবং সমসাময়িক ইস্যু থাকে। এখানে সবসময় চলমান ঘটনাগুলো বেশি পড়তে হয়।
ঠিক আছে, কোনো কমপ্লেইন থাকলে বলবেন। হ্যাঁ, ওকে। ওকে, রেডি। কনসেপচুয়াল ইস্যুস। কনসেপচুয়াল ইস্যুসের আমরা আগে 45তম প্রশ্ন দেখি। 45তম প্রশ্ন আসছে 10টি। 10টি প্রশ্নের মধ্যে টপিকগুলো জাস্ট লিখে যাই। 1 নম্বর, জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশনের গুরুত্ব। জেনেভা কনভেনশন কি, এটি কেন গুরুত্বপূর্ণ? প্রশ্নগুলো একটু লিখে ফেলি, তারপরে শর্ট নোট, একটু গ্যাপ রাখতে পারেন। নাম্বার 2 হলো আন্তর্জাতিক রাজনীতিতে ফাইভ আইস বা পঞ্চচক্ষু, ফাইভ আইস এর ভূমিকা কি? এর ভূমিকা কি? নাম্বার 3, নমনীয় এবং অনমনীয় ঋণের মধ্যে পার্থক্য কি? নমনীয় যেটা কনসেশনাল এবং অনমনীয় নন কনসেশনাল ঋণের মধ্যে পার্থক্য। কনসেশনাল এবং নন কনসেশনাল ঋণের পার্থক্য। নমনীয় ঋণ এবং অনমনীয় ঋণের মধ্যে পার্থক্য কি? 45তমতে 4 নম্বর প্রশ্ন ছিল আরব বসন্তের মূল কারণসমূহ কি? আরব বসন্তের মূল কারণসমূহ কি? কারণসমূহ ব্যাখ্যা করুন নাকি? কারণসমূহ ব্যাখ্যা করুন। নাম্বার 5, G20 ও ব্রিক্সের জোটের মধ্যে পার্থক্য কি? G20 ও ব্রিক্স জোটের মধ্যে পার্থক্য কি? নাম্বার 6, আচ্ছা আমরা 5টাকে দেখি, তারপরে আমরা 6তে যাব। দেখেন, জেনেভা কনভেনশন কি, এটি কেন গুরুত্বপূর্ণ? জেনেভা কনভেনশন কি, এটি কেন গুরুত্বপূর্ণ? বেসিক্যালি জেনেভা কনভেনশন এটা খুব বুদ্ধিমত্তার পরিচয় দিবে যারা জেনেভা কনভেনশন যে কয়টা, দুইটাই যারা লিখবে। এখানে একটা বিষয় হলো জেনেভা কনভেনশন কিন্তু দুইটা, এবং দুইটারই কিন্তু গুরুত্ব আছে। কোনটা বুঝিয়েছে তারা কিন্তু বলেনি। একটা 1949 আর একটা 1951। 1949 হলো যুদ্ধকালীন আচরণ। এটা একটা একবারে খুবই রিসেন্ট একটা ইস্যু ছিল, রিসেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। আমরা দেখবেন রিটেন বেসিক ভিউতে এই টপিকটা ছিল, এই প্রশ্নটা ছিল, মানে বেসিক ভিউতে রিটেন যেটা সেখানে ছিল। যুদ্ধকালীন আচরণ মানে যুদ্ধকালীন নারী এবং শিশুর প্রতি কি আচরণ করা হবে সেটা এখানে আলোচনা করতে হবে, এবং যুদ্ধের সময় সেনাবাহিনীর যারা যুদ্ধাহত যোদ্ধা থাকে তাদের প্রতি কি আচরণ, নারী শিশুর প্রতি কি আচরণ, নৌবাহিনী সেনাদের প্রতি কি আচরণ থাকবে। অর্থাৎ যুদ্ধকালীন ক্যাটাগরি চারটা আচরণ সংক্রান্ত এই কনভেনশনটাই হলো জেনেভা কনভেনশন। 1951 এটা হলো শরণার্থী ও অভিবাসীদের প্রতি আচরণ এই সংক্রান্ত কনভেনশন 1951। যারা খুব চতুর তারা কিন্তু দুইটাই আলোচনা করবে, এবং আপনি মনে রাখবেন এখানে আপনি সময় পাবেন কিন্তু একটা প্রশ্ন উত্তর করার জন্য 7 মিনিট 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড আপনি টাইম পাবেন একটা প্রশ্ন উত্তর করার জন্য 4 নম্বরের। আপনি এর মধ্যে যতটুকু আপনি লিখতে পারেন। আমি
কনসেপচুয়াল কিভাবে লিখতে হবে সেটা নিয়ে আমি আসবো, আগে দেখি প্রশ্নগুলো কি আসছে, তাহলে আমরা বুঝতে পারবো। এখন কথা হলো, আমাদের সিলেবাসে কনসেপচুয়ালের যেই সিলেবাসটা আছে, কনসেপচুয়ালের সিলেবাসে এখানে কিন্তু 7টা অধ্যায় আছে। কনসেপচুয়াল সিলেবাসে 7টা অধ্যায় এবং এখানে অনেকগুলো কথাবার্তা লেখা আছে, কিন্তু আমাদের সিলেবাসের কোনো জায়গায় জেনেভা কনভেনশন শব্দটা লেখা নেই। লেখা আছে ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি, লেখা আছে যে গ্লোবালাইজেশন, লেখা আছে আপনার টেরোরিজম, এরকম অনেক কিছু লেখা আছে সিলেবাসের মধ্যে, কিন্তু কোনো জায়গায় জেনেভা কনভেনশন শব্দটা লেখা নেই। কিন্তু এটা সিলেবাসের সাথে রিলেটেড, একটা টপিকের সাথে ইন্টার রিলেটেড। তার মানে আমরা এখানে লিখলাম রিসেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এজন্য পরীক্ষা আসছে। আর ডান পাশে একটা কথা লিখবো যে সিলেবাসে উল্লেখ নাই, সিলেবাসে লিখে ক্রস দিয়ে দিই। অর্থাৎ সিলেবাসে নাই মানে আসলে অনেকে বুঝবে না, সিলেবাসে উল্লেখ নাই আর কি, উল্লেখ নাই, উল্লেখ করা হয়নি যে আসলে জেনেভা কনভেনশন নামে টপিক আছে। আপনাদের কাজ হলো যে জেনেভা মানে কনসেপচুয়ালের যেই সিলেবাসটা আছে পুরোটা কমপক্ষে 3 থেকে 4 বার রিডিং দেয়া। আমি কনসেপচুয়ালের যে সিলেবাসটা সেটা আমি আপনাদেরকে গ্রুপে আমি পোস্ট করে দেবো ক্লাস শেষে। আন্তর্জাতিক রাজনীতিতে 5 আইজ এর ভূমিকা কি? 5 আইজ, 5 আইজ হলো এটা একটা গোয়েন্দা নজরদারি, একটা গোয়েন্দা নজরদারি একটা জোট, এবং এটা 1946-এ অনেক আগে এটা গঠিত হয়েছে, 1950s এর আগে। মানে ধারণা করা হয় 1946 সালটা, কিন্তু এখানে কনফার্ম না, মানে 1950s এর দিকে, অর্থাৎ আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখন এখানে এই যে 5 আইস এর মধ্যে কে আছে? আছে ইউএসএ, ইউকে, তারপরে আছে হলো ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এটা আসলে কেন গুরুত্বপূর্ণ হয়ে গেল? ব্যাপারটা হলো যে 5 আইসটা আলোচনায় ছিল, এবং আপনারা দেখবেন আমার 43তম যে বেসিক ভিউ ছিল রিটেন, সেখানে কিন্তু এই 5 আইসের ছবি ছিল। 43তম বেসিক ভিউর যে মানে ছবিটা, মানে সিলেবাসটা, মানে বইয়ের যে কাভার, বেসিক ভিউর কাভারগুলো কিন্তু একটু ইউনিক করার চেষ্টা করা হয় যাতে টপিকটা কমন পড়ে। আমরা 46তম বই জন্য খুব চেষ্টা করতেছি যে কোনটা কাভার দেব, এটা কি মানে থার্মোফোবিয়া দেব, নাকি এলনিনো লানিনা দেব, নাকি গ্লোবাল ওয়ার্মিং দেব, নাকি হলো ইয়া দেব, মানে হাইড্রো ডিপ্লোমেসি দেব, মানে যেগুলো খুব আলোচিত। যেমন দেখেন এখানে এই যে ইন্টেলিজেন্স শেয়ারিং অ্যালায়েন্সেস, 5 আইস, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই 5 আইসের দেশ এবং 4টা মিলে আরো অতিরিক্ত 4টা দেশ মিলে করছে 9 আইস, অর্থাৎ ডেনমার্ক, ফ্রান্স, হল্যান্ড এবং নরওয়ে। এই 9 আইসের যে 9টা দেশ, তারা আবার মিলে 9টা দেশের পাশাপাশি 14 আইস করছে আবার জার্মানি, বেলজিয়াম, ইতালি, সুইডেন, স্পেন। 9 আইসের 9টা এবং হলো অতিরিক্ত আরো 5টা দেশ মিলে করছে 14 আইস। এখন বিষয় হলো যে এটা কেন করে? গোয়েন্দা নজরদারি মানে হলো যে গোয়েন্দা ইনফরমেশনটা শেয়ার করে। অর্থাৎ ইউএসএ যদি, যেমন দেখেন বাংলাদেশের র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এখানে পুরোটা কিন্তু অ্যানালাইসিস। এখানে যত বেশি লেকচার শুনবেন, যত বেশি আপনি মানে স্টাডি করবেন, স্টাডির পাশাপাশি হলো আপনি যদি একটা ঘটনা রিডিং পড়ে যান তাহলেই সুন্দরভাবে লিখতে পারবেন। এখানে মুখস্থের কোনো খেলা নাই, জাস্ট কনসেপ্টগুলো হলো মানে একটু আয়ত্ত করতে হবে, কিছু মুখস্থ করতে হবে, আর ম্যাক্সিমাম এখানে এক্সাম্পল দিতে হবে, অ্যানালাইসিস গুলো লিখতে হবে, এবং পুরো গ্লোবাল ইস্যুগুলো মাথায় রাখতে হবে। এখন বিষয় হলো যে দেখেন এখানে কি দেখেন বাংলাদেশের র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন র্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, কিন্তু র্যাবের কর্মকর্তারা যাদের নিষেধাজ্ঞা দিয়েছে তারা কিন্তু অস্ট্রেলিয়া যেতে পারে না, তাদেরকে নিউজিল্যান্ড ভিসা দেয় না, তাদেরকে ইউকেও ভিসা দেয় না, তাদেরকে কানাডা ভিসা দেয় না। বিকজ ওই যে 5 আইস, ওরা মনে করে যে যদি ওয়ান্স কোনো মানে কোনো অন স্টেট যদি মনে করে যে সিঙ্গেল স্টেট যদি মনে করে যে ইজ দ্য মানে থ্রেট ফর দেয়ার সিকিউরিটি, দেন অল কান্ট্রিজ মানে বিহেভ অ্যাজ লাইক দ্যাট, যে সবাই মনে করবে যে অ্যাবসলিউটলি ইট ইজ থ্রেট ফর আওয়ার সিকিউরিটি। এটা মনে করলে সবাই মনে করবে। এই জন্য গোয়েন্দা নজরদারিতে যদি কেউ থ্রেটফুল মনে করে কোনো কিছুতে, তাহলে সবাই সবাইকে সহযোগিতা করবে। আরেকটা বিষয় হলো যে এই জন্যই বিশেষ করে 5 আইসটা বেশি আলোচিত হয়েছে, কারণ এরা গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে দেখা গেছে যে স্ক্যান্ডিনেভিয়ার কয়েকটা দেশ তারা কিন্তু একটা সিকিউরিটি বলয় তৈরি করেছিল, আবার রাশিয়া একটা সিকিউরিটি বলয় তৈরি করেছে। দেন 5 আইসের এই ইস্যুটা কিন্তু খুব আলোচনায় ছিল। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 5 আইস পরীক্ষা আসছিল,
অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু রিটেন পরীক্ষাও আসছে। তো দেখেন এটা কিন্তু খুব রিসেন্ট একটা ইস্যু ছিল, এবং আমাদের সিলেবাসের মধ্যে সিকিউরিটি আছে, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে সরাসরি লেখা নাই যে 5 কথাটা লিখতে হবে, অর্থাৎ সিলেবাসে উল্লেখ নাই। ভিন্ন কালিতে দুই পাশে দুইটা কথা লিখতে পারেন। নমনীয় এবং অনমনীয় ঋণের পার্থক্য আমাদের কিন্তু এখানে বলা আছে যে ডেট ক্রাইসিস। আমাদের সিলেবাসে এটা কথা আছে ডেট ক্রাইসিস বা ঋণ সংকট। এই ঋণ সংকটের কথা কিন্তু একটা কথা বলা আছে। ঋণ সংকটটা মানে কি? ঋণ সংকট বেসিক্যালি কি টাকার সংকট, নাকি ঋণ সংকট মানে হলো পরিশোধ করতে পারবে না এমন সংকট? ঋণ সংকট বেসিক্যালি হলো ডেট ক্রাইসিসের মধ্যে যে কন্ডিশন থাকে, প্রচুর পরিমাণে কন্ডিশনাল লোন, এটা হলো ঋণ ক্রাইসিস বা ঋণ সংকট, ডেট ক্রাইসিস। বিষয় হলো নমনীয় এবং অনমনীয়, যেটাকে আমরা মনে করতাম আগে সফট লোন, এই সফট লোনটাকে তারা জাস্ট ঘুরিয়ে লিখছে যে নমনীয় লোন। আর যেটাকে বলা হয় যে হার্ড লোন, এটাকে বলা হয় অনমনীয় লোন। এখন সফট লোন এবং হার্ড লোনটা কেন আসছে পরীক্ষায়? বিকজ বাংলাদেশ উইল ওভারকাম দেয়ার এলডিসিস লিস্ট ইন 2026। 2026 সালে বাংলাদেশ এলডিসি মুক্ত হবে। বাংলাদেশ এলডিসি মুক্ত হলে কিন্তু অনেকগুলো সুবিধা পাবে না, জিএসপি সুবিধা পাবে না, সফট লোন সুবিধা পাবে না, কপিরাইট সুবিধা পাবে না, এবং উল্লেখযোগ্য 3টা সুবিধার মধ্যে একটা হলো যে সফট লোন পাবে না। and then Bangladesh will get the developing nation's opportunities or যেটাকে বলে ক্যাপাসিটিস। তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ডেভেলপিং নেশন যখন হবে তখন তাকে কিন্তু হার্ড লোন ফলো করতে হবে। এবং এখন থেকেই যেটা খুব আলোচনা আসছে যে আইএমএফ যখন আমাদেরকে লোন দিয়েছে $4.77 বিলিয়ন, আপনারা এই এপ্রিলের সময় পড়ছেন, $477 কোটি আইএমএফ আমাদেরকে লোন দিয়েছে। এখন লোন আমাদেরকে যে দিয়েছে এই লোনটা আসলে হার্ড লোন নাকি সফট লোন, এবং এই লোনটা কখন পরিশোধ করতে হবে? দেখছে যে 2% সর্বোচ্চ আমাদের এখানে লোন ইন্টারেস্ট থাকবে। এখন সফট লোন এবং হার্ড লোন কিন্তু এটা সময় সময় পরিবর্তন হয়। যেমন আমাদের এখানে যেটা আগে ছিল যে 0.75 থেকে 1.25%-এর মধ্যে যদি কোনো লোন থাকে, এবং এই লোনটা যখন 30 থেকে 40 বছরের মধ্যে যখন পরিশোধ করতে হবে, দেন ইট উইল বি দ্য সফট লোন। এবং এটা এই সফট লোনটা বাংলাদেশ এলডিসি মুক্ত দেশ যারা তারা পেয়ে থাকে। এলডিসি মুক্ত হয়ে গেলে তখন হার্ড লোন পেতে হয়, এবং এটা 2% থেকে শুরু করে এটা একেবারে মানে সময়ের প্রেক্ষাপটে যেটা কম সময় থাকে 4.5% পর্যন্ত এর লোনের ইন্টারেস্টটা থাকে। তবে এটা কিন্তু চেঞ্জেবল, এটা যে কোনো সময় চেঞ্জ হবে। আমরা সর্বশেষটা দেখি আমরা লিখবো। তো বিষয় হলো যে এই দুইটা লোনের পার্থক্য হলো আইএমএফ আমাদেরকে লোন দিয়েছে একটা বিষয় ছিল, আর একটা বিষয় ছিল যে গ্লোবাল কিন্তু একটা ডলার ক্রাইসিস ছিল সারা বিশ্বে, এবং এটার সেই প্রেক্ষাপট থেকে লোনটা মানে পরীক্ষায় আসে, এবং এটা মানে অন কাইন্ড অফ দি এলডিসি প্রেক্ষাপট থেকে পরীক্ষা আসছে, যে এলডিসি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। এবং এটা কিন্তু আসলে রিসেন্ট, এবং এই ইস্যুটা কিন্তু আমাদের বইতেও ছিল, এটাগুলো বইতে ছিল, এটা কাভারই ছিল যে 23rd-এর যে কাভারই ছিল কিন্তু 5 আরব বসন্তের মূল কারণসমূহ ব্যাখ্যা করুন। এটা একটা মানে ফ্ল্যাট কোশ্চেন ছিল, এবং আমাদের কিন্তু সিলেবাসে এই কথাটা লেখা আছে ডেট ক্রাইসিস মানে ঋণ সংকট। সেখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্নটা আসছে, ধরলাম এখান থেকে হুবহু কিন্তু লেখা নাই কনসেশনাল লোন অথবা নন কনসেশনাল লোন, এটা কিন্তু হুবহু লেখা নাই। আমি আপনাদের কমেন্টগুলো একটু পরে দেখব, আপনারা আমার কেন কমেন্ট আসতেছে না, আর আমরা খুব হন্য হয়ে খুঁজতেছি যাতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ক্লাস নিতে পারি, যেটা আপনারা পিডিতে যারা ক্লাস করছেন ফ্রন্ট ক্যামেরা ছিল, সেখানে কিন্তু লেখাও খুব ক্লিয়ার দেখাতো, এবং হলো কমেন্টগুলো সাথে সাথে দেখা যেত। এবং ওইটা হলো যে স্ট্রিমিয়ার্ডের ওইটা থার্ড পার্টি, যে ফেসবুক যে থার্ড পার্টি লাইভ করতে বা গ্রুপে, সেটা কিন্তু ফেসবুক ক্লোজ করে দিচ্ছে, এবং স্ট্রিমিয়ার্ড এবং তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা চলছে, যে কারণে স্ট্রিমিয়ার্ড থেকে কোনো পেজে যাওয়া যায়, সরাসরি গ্রুপে যাওয়া যায় না। হয়তো এটা মানে প্রবলেমটা সলভ হবে, এটা সলভ হলেই দেখা যাবে আবার আমরা ফ্রন্ট ক্যামেরা আসতে পারবো। এখন এটাকে অফ করে দিয়েছে, যার জন্য ব্যাক ক্যামেরায় ক্লাস নিতে হচ্ছে। এটা ছিল না গত কয়েক বছর, অর্থাৎ কন্টিনিউয়াসলি 5-6 বছর এটা মানে স্ট্রিমিয়ার দিয়ে গ্রুপে লাইভ করা যেত, এখন সেটা করা যাচ্ছে না। তো এই জন্য কমেন্টগুলো দেখতে দেরি হচ্ছে, এটা সিস্টেমের কারণে, মানে আমাদের আসলে কিছু করার নাই এখানে, ওদের হাত। আর ফেসবুক তো এক সময় একটা করে থাকে, মানতেও হয়। আরব বসন্তের মূল কারণ সমূহ কি? আরব বসন্ত যেটা 2010-এ শুরু হয়েছে 18 ডিসেম্বর, এবং এটা ছিল গণতান্ত্রিক আন্দোলন। আরব বসন্তের গণতান্ত্রিক আন্দোলন ছিল, যে ওখানে আরবদের দেশগুলো প্রায় 4টা দেশে সরকার, 4টা দেশে, প্রথমে তিউনিসিয়া, তারপর মিশর, তারপর লিবিয়া, তারপর আলজেরিয়া, ইয়েমেন,
4টা আরব দেশের এখানে সরকার পতন আন্দোলন হয়, এবং আরো 2টা দেশে আন্দোলন হয়েছিল কিন্তু সাকসেসফুল হয়নি, একটা আলজেরিয়া আর একটা হলো সিরিয়া। সিরিয়ার আসাদ, বাশার আল আসাদ, সে 2011 মানে 2000 সাল থেকে এখন পর্যন্ত ক্ষমতায় আছে, যে সিন্স 24 ইয়ার্স। ব্যাপারটা হলো যে আরব বসন্তের মূল কারণ সমূহ ব্যাখ্যা করুন, এটা কিন্তু আমাদের সিলেবাসের কোথাও রেভলিউশন শব্দ লেখা নাই, আমাদের সিলেবাসের কোথাও আরব বসন্ত লেখা নাই, এটা জাস্ট একটা ফ্ল্যাট কোশ্চেন আসছে। হয়তো এটা মানে আমাদের সিলেবাসে উল্লেখ নাই, সেটা আমরা লিখতে পারি, সিলেবাসে উল্লেখ নাই সরাসরি যে এখানে ঋণ সংকট ডেট ক্রাইসিসটা আছে, এই জন্য আমরা ওটা লিখে রাখলাম। G20 এবং ব্রিক্স জোটের মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি আমাদের সিলেবাসের কোথাও এটা লেখা নেই, এবং গত বছর আমি চ্যালেঞ্জ দিছিলাম, যেমন 44তে আপনারা যারা ক্লাস করবেন ইনশাল্লাহ, আমি একটা কথা বলে রাখি, যারা খুব উৎসাহ নিয়ে ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে বলবো অন্ততপক্ষে ক্লাসটা করবেন। আপনি বাসায় পড়েন, লেখেন বা যাই করেন, অন্ততপক্ষে আমার ক্লাসটা যেমন শুনতে পারেন না টাইমলি, পরে ডাউনলোড করে ফুল স্পিডে শুনে নেন, স্পিড বেশি দিয়ে শুনে নেন, ক্লাসগুলো শুনেন। এবং আমি চ্যালেঞ্জ দিলাম, ক্লাস শুনলে আপনি লিখতে পারবেনই, চ্যালেঞ্জ লিখতে পারবেন। তো বিষয় হলো 44th BCS এর আগে যে একটা কোশ্চেন ছিল, যে মানে একটা প্রথম কোশ্চেনটাই ছিল যে সাংহাই 5 মানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন থেকে প্রশ্নটা আসছিল, কারণ সাংহাই 5-এর একটা সম্মেলন হয়েছিল, এবং এই সম্মেলনে ইরানকে অন্তর্ভুক্ত করবে কি করবে না নিয়ে ডিসকাশন ছিল, এবং সাংহাই 5 অল কান্ট্রিজ আর দ্য কি মানে অ্যাগেন্স্ট ইউএস পলিসির অ্যাগেন্স্টে ছিল। অল কান্ট্রিজই বলা যায়, যেমন রাশিয়া এখানে সদস্য সাংহাই 5-এর, চায়না সদস্য, পাকিস্তান সদস্য, ইন্ডিয়া সদস্য। ইন্ডিয়া তো মানে ওরা তো সবসময় ব্যালেন্স করে, ওদের তো আসলে নন ইনহেরেন্ট ডিপ্লোমেসি অ্যাজ লাইক বাংলাদেশ তো যখন যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করে, যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আসে, তখন বলে যে উই আর দ্য বস এন্ড উই আর দ্য মানে ফ্রেন্ডস, এটা সেটা বলে। আবার যখন চায়না আসে তখন বলে যে মানে আমরা সেই পিকিং কনভেনশন থেকে, পিকিং ডিক্লারেশন থেকে আমরা তোমাদের সাথে আছি, এই সেই হাবিজাবি বলি। বেসিক্যালি মানে ইন্ডিয়া, তারপর আছে কি ইরান, এরপর সদস্য আছে কে মানে মধ্য এশিয়ার যে 5টা দেশের মধ্যে 4টা দেশ, মধ্য এশিয়ার দেশগুলোতে কোনো খাওয়া নাই হুদাই, মানে কাজাকস্তান, তুর্কমেনিস্তান, হাবিজাবিগুলো। তো এইসব বিষয়গুলো যে রাশিয়া এবং চায়না থাকার কারণে এবং পাকিস্তান থাকার কারণে এটা ইউএস এবং ইরান থাকার কারণে এটা ইউএস পলিসি। তো যাই হোক, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো ছিল, আসছে। এইবার যেটা ছিল যে G20 কনফারেন্সে এবং যেটা ইন্ডিয়াতে হয়েছিল, ইন্ডিয়াতে অনেকগুলো এই কনফারেন্সের অনেকগুলো আউটকাম ছিল। এখানে ইন্ডিয়া গ্লোবাল সাউথের কথা বলেছিল, যে দক্ষিণের দেশগুলোর মধ্যে একটা গ্লোবাল সাউথ, 140টা দেশের নেতৃত্ব দেবে ইন্ডিয়া এবং চায়না। এবং এখানে বলা হয়েছিল যে চায়না আর একটা সামিট করছিল আলাদা করে গ্লোবাল সাউথের, আবার ইন্ডিয়াও একটা গ্লোবাল সাউথের কনসেপ্ট করেছে। এরপর এখানে এই G20 সম্মেলনটি কিন্তু ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর, এই আইমেক ঘোষণা করেছিল। এই সম্মেলনটি কিন্তু G20 সম্মেলনটি কিন্তু সাউথ আফ্রিকাকে সদস্য পদ দেওয়া হয়, দ্যাট মিনস মানে আফ্রিকার ইউনিয়নকে সদস্য পদ দেওয়া হয়। মানে G20 একটা সম্মেলনের পরপর কিন্তু আবার ব্রিক্স সম্মেলন হয়েছিল, যে দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলন হয়, সেই ব্রিক্স সম্মেলনে 5টা নতুন দেশকে সদস্য পদ দেওয়া হয়। এবং এখানে ছিল যে ব্রিক্স এবং হলো G20 সম্মেলন, এই দুইটা সম্মেলনের কারণে গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং দুইটা কনসেপ্ট, যে G20-র মধ্যে ব্রিক্সের সবগুলো দেশই কিন্তু G20-র মধ্যে আছে। ব্রিক্সের সবগুলো দেশই কোথায় আছে? G20-র মধ্যে আছে, ইরান ছাড়া। এখন যে নতুন যেটা আছে, আর্জেন্টিনা আছে, আর্জেন্টিনা তো চলে গেছে, আসে নাই। এখানে 4-5টা দেশ যারা আছে, ইরান ইথিওপিয়া নাই, ইউইও নাই, কেএসএ আছে, সৌদি আরব আছে, এর মধ্যে G20-র মধ্যে আছে। মানে ব্রিক্সের যে নামের যে 5টা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এটা সবাই কিন্তু G20-র মধ্যে ছিল। এবং এই দুইটা জোটের মধ্যে ব্যাপক একটা কম্পিটিশন চলে। এবং এই ব্রিক্স জোট যেটা, সেটা কিন্তু একটা এন্টি ইউএস পলিসির মধ্যে, এবং এর পুরোটাই হলো যে G7-এর বাইরে চিন্তা করা হলো ব্রিক্স। আবার G20-র মধ্যে কিন্তু G7-এর সব দেশ G20-র মধ্যে আছে, G7-এর সবগুলো। তারপর এটা খুবই মানে সূক্ষ্মভাবে লিখতে হবে। এখন এটা কিন্তু আমাদের কিন্তু কোনো অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনের মধ্যে আছে। ইনস্টিটিউশন আর অর্গানাইজেশনের মধ্যে অনেক পার্থক্য আছে। ইনস্টিটিউশন এবং অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য সংক্ষেপে বলে নেই, সবই আমরা একবার পরে পড়বো। ব্যাপারটা হচ্ছে এখন আলোচনাটা শুনে নেই। অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশন হলো যে অর্গানাইজেশনের মাদার, আর অর্গানাইজেশনের মধ্যে যা থাকে সেগুলো ইনস্টিটিউশন। যেমন ইউনাইটেড নেশনস একটা অর্গানাইজেশন, এর মধ্যে কে আছে? ইউএনজিএ, ইউএনএসসি, তারপর আছে কে? আইসিজি, এগুলো হলো ইনস্টিটিউশন। আবার ওগুলোর মধ্যে ইউএনজিএ যখন আবার তার আবার অনেকগুলো বডি আছে, ওই বডিগুলো আবার ইনস্টিটিউশন হবে, তখন আবার অর্গানাইজেশন হবে কে? ইউনাইটেড নেশনস, মানে সাধারণ পরিষদ। ব্যাপারটা হলো কি, মানে অর্গানাইজেশনের মধ্যে ইনস্টিটিউশন থাকে। ইনস্টিটিউশন বললেই বুঝতে হবে যে তার উপরে একটা বস আছে, সেই বসটাকে
অর্গানাইজেশন। যেমন আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের পাঁচটা কি আছে, ইনস্টিটিউশন আছে, আইডিএ, আইএফসি, মিগা, আইসিএসআইডি, তারপরে হলো আইবিআরডি। এরা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক হলো কি অর্গানাইজেশন, আর এই পাঁচটা হলো ইনস্টিটিউশন। তার মানে আমাদের সিলেবাসের মধ্যে ইনস্টিটিউশনের কথাটা লেখা আছে, কিন্তু সেটা কিন্তু ওরকমের লেখা নাই, মানে ওরকম হুবহু লেখা নাই। তার মানে এটা সিলেবাসে উল্লেখ নাই। তাহলে বুঝতে পারছেন যে আপনাকে লিখতে হলে আপনাকে অনেক চিন্তা করে লিখতে হবে, মানে পড়তে হলে প্রিপারেশন নিতে হলে অনেক মানে ভালোভাবে নিতে হবে। এবং এইটা কিন্তু একটা রিসেন্ট ইস্যুস, একেবারে রিসেন্ট ইস্যুস, কারণ এখানে G20 মেম্বারশিপ বেড়েছিল একটা, ব্রিক্সের মেম্বারশিপ বেড়েছিল 5টা, এবং সেই কারণে এই দুইটার মধ্যে বেশি কনফিউশন তৈরি হয়েছে, মানে ইম্পর্টেন্স তৈরি হয়েছে। এবারে আসি সৌদি আরব কি আসলে ওরা কিন্তু এখান থেকে যায়নি, ওরা ব্রিক্সের যে গঠনতন্ত্র আছে, যেটাকে ব্রিক্সের যে সদস্য পদের গ্রহণ, এটা কিন্তু তারা স্বাক্ষর করেছে। এবং এটা কিন্তু শুধু নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন জায়গায় এটা নিউজ হয়েছে যে সৌদি আরব ইন ব্রিক্স। যে কোনো কারণে হোক, যুক্তরাষ্ট্রের চাপে হোক, সে হয়তো অস্বীকার করছে, কিন্তু বেসিক্যালি সে কিন্তু এর মধ্যে আছে। এরপরে আমরা দেখি নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 কি আছে। কোশ্চেন নাম্বার 6 আছে যে বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করুন। শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করুন। ব্যাপারটা কি, ইন্দো প্যাসিফিক অঞ্চল। আচ্ছা, আমি প্রশ্নগুলো আবার লিখে নিই সবগুলো। 7 নম্বরে আছে আন্তর্জাতিক নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করুন। আন্তর্জাতিক নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করুন। নাম্বার 8, বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশসমূহের জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জসমূহ কি কি? বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সার্বভৌমত্বের চ্যালেঞ্জ সমূহ কি কি, প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? নাম্বার 9, সাইবার ওয়ারফেয়ার অর্থাৎ সাইবার যুদ্ধ ও এআই কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব বিস্তার করতে পারে। সাইবার ওয়ারফেয়ার বা সাইবার যুদ্ধ এবং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব বিস্তার করতে পারে, আন্তর্জাতিক সম্পর্কে প্রভাব বিস্তার করতে পারে, বিশ্লেষণ করুন। নাম্বার 10, পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কার্যাবলী আলোচনা করুন।
ওকে, এখন একটা বিষয় হলো যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ করুন। ইন্দো প্যাসিফিক অঞ্চলটা কিন্তু গতবার খুব আলোচনা ছিল। আসলে এই প্রশ্নটা হওয়া উচিত ছিল এমপিরিক্যাল, অর্থাৎ বড় প্রশ্ন হওয়ার কথা ছিল। 4 নম্বর প্রশ্নের জন্য এটা ফিট না। যে প্রশ্ন তাদের 4 নম্বর প্রশ্নের সাথে বড় একটা বিশাল আলোচনা হতে পারতো। এটা খুব রিসেন্ট ছিল এবং এটা অনেক কারণে গুরুত্বপূর্ণ ছিল। দেখেন কি কি ইস্যুগুলো ঘটছে। দেখেন, আইপিও নামে একটা জোট ঘোষণা করেছিল যে ইন্দো প্যাসিফিক অর্গানাইজেশন, আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা ইউএস প্রেসিডেন্ট আইপিএস, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা হলো ট্রাম্প এটাকে জনপ্রিয় করেছে। যদি 7 সালের কনসেপ্ট ট্রাম্প জনপ্রিয় করেছিল, বাইডেন এসে আরো জনপ্রিয় করে। ওদিকে একটা মানে ইওরা নামে একটা জোট হয়েছিল, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন। এদিকে বাংলাদেশ ঘোষণা করছে আইপিও, বাংলাদেশ ইন্দো প্যাসিফিক আউটলুক। ইন্দো প্যাসিফিক আউটলুক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছর বিসিএস এ আসবেই ইনশাল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম, দেখেন প্রিলিতে মানে বাংলাদেশে হোক বা ইন্টারন্যাশনাল হোক, ইন্দো প্যাসিফিক আউটলুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আইপিও এটা 4th এপ্রিল ঘোষণা করা হয়েছে 23 সালে। এই ইন্দো প্যাসিফিক আউটলুক যেটা বাংলাদেশ ঘোষণা করেছে, অপরদিকে চায়না তারা কিন্তু একটা কাজ করেছিল যে প্যাসিফিক অঞ্চলের 16টা দেশকে নিয়ে 16-17টা দেশকে নিয়ে তারা চেয়েছিল একটা কনফারেন্স করবে, ঘোষণাও দিয়েছিল। পরবর্তীতে এটা উইথড্র করে, মানে এটাকে স্থগিত করে দেয়, পোস্টপোন করে দেয়, কারণ অন্যান্য দেশগুলো এখানে আসতে রাজি হয়নি। মানে শুধু ভানুয়াতু সে একা আসবে, কারণ ভানুয়াতুতে তো চায়নার একটা মানে মিলিটারি বেজ আছে, যে কারণে ভানুয়াতু ছাড়া এখানে অন্য কেউ আসে না। এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে এখানে এই যে আইপিএস এর কারণে এমন একটা অবস্থা হয়ে গেছে। অপরদিকে ভারত মহাসাগরে অকাস ঘোষণা করেছে কে? অস্ট্রেলিয়া, ইউকে এবং ইউএসএ। তারা কিন্তু অকাসের নামে একটা চুক্তি করছে 2021 সালে, অকাস চুক্তি করেছে, যেমন এটা ইন্ডিয়ান ওশানের প্রেক্ষাপটে। তার মানে অপরদিকে যেটা হলো যে সাউথ চায়না সি, এই সাউথ চায়না সিতে কিন্তু চায়না কিন্তু কৃত্রিম দ্বীপ তৈরি করছে, অর্থাৎ একটা ব্লু ইকোনমি, অর্থাৎ জিও পলিটিক্যাল ক্ষেত্রে এবং এই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর বেশ আলোচনায় ছিল। কারণ কি, ব্যাপারটা হলো যে মহাসাগর তো অনেকগুলোই আছে, আটলান্টিক নিয়ে তেমন একটা উচ্চবাচ্য ছিল না। সাউথ এশিয়ান মানে উত্তর মহাসাগর বা দক্ষিণ মহাসাগর নিয়ে আলোচনা নেই, আলোচনা ছিল এই ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। এবার কিন্তু যেটা হলো যে প্রশান্ত মহাসাগর মানে গত বছর রিটার্নের আগেই মানে ভারত মহাসাগরের পাশে লোহিত সাগরকে কেন্দ্র করে কিন্তু মার্কিন 10টি জেট, মার্কিন নেতৃত্বাধীন 10টি দেশের একটা জোট হয়েছিল, এবং সেখানে তারা জলদস্যুতা নিয়ন্ত্রণ করবে, নিরাপত্তা তৈরি করবে, এরকম নাম করে তারা কিন্তু ওখানে মিলিটারি একটা অবজারভেশন চালিয়েছে। তো বেসিক্যালি এখানে পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলটা বেশি আলোচনা ছিল। এটা জিও পলিটিক্স এর অন্তর্ভুক্ত ছিল। আমাদের সিলেবাসে জিও পলিটিক্স আছে, জিও পলিটিক্স শব্দ আছে, মানে এখানে জিও পলিটিক্স কাকে বলে, কত প্রকার কি এরকমের না, কিন্তু সিলেবাসে থাকলেই যে ওই শব্দগুলো আসবে তা না, এর বাইরেও অনেক কিছু আসতে পারে। এবং এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ টপিক ছিল, এবং আমাদের বেসিক ভিউ রিটেনে ছিল, বা অন্য যারা বই লিখছেন তারাও কিন্তু এই টপিকটাকে রেখেছেন। আধুনিক নিরাপত্তার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করি। এটা একটা চিরসাম্প্রতিক একটা বিষয়, চিরসাম্প্রতিক বলা হয় জলবায়ু পরিবর্তনকে। এবার দেখবেন আপনার যে প্রশ্নটা হতে পারে সেটা হলো সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স এবং মধ্যপ্রাচ্য, দুইটা জায়গায় কিন্তু জলবায়ু পরিবর্তনের একটা বড় থ্রেট একটা দেখা লক্ষণীয়, দক্ষিণ এশিয়া এবং হলো আপনার মধ্যপ্রাচ্যে। আপনি দেখেন জলবায়ু পরিবর্তনের প্রভাব যে হিট ওয়েভটা, এটা কিন্তু এই অঞ্চলে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এট দ্য সেম টাইম এই সময় কিন্তু পাকিস্তানে অতি বৃষ্টিতে কিন্তু 144 জন একদিনে মারা গেছে। এখন তাদের মৃত্যুর হার কতটুকু জানি না। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের যেসব দেশে আগে বৃষ্টিপাত হতো না, এখন তার সেখানে বৃষ্টির ফলে বন্যাও হয়। তার মানে ক্লাইমেট চেঞ্জের একটা বড় পরিবর্তন, এবং এবছর আরো এটা গুরুত্বপূর্ণ এই ক্লাইমেট চেঞ্জ। আমাদের কিন্তু একটা মানে এনভায়রনমেন্টাল ইস্যুস নামে একটা সিলেবাসে একটা অধ্যায় আছে এনভায়রনমেন্টাল ইস্যুস, এবং সেক্ষেত্রে এটা বলা যায় যে এটা সিলেবাসের যে মানে সেই শব্দগুলো আছে সেখান থেকে ব্যাকগ্রাউন্ডই প্রশ্ন আসছে, এবং এটা কিন্তু রিসেন্ট, এটা চিরসাম্প্রতিক কিছু টপিক আছে। যেমন আপনার একটা হলো আপনার ক্লাইমেট চেঞ্জ, একটা হলো কাশ্মীর ইস্যু, একটা হলো গাজা ইস্যু, একটা হলো ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু। এগুলো চিরসাম্প্রতিক বলা হয়, সারা বছরই এটা আলোচনায়। আগে কোরিয়া ছিল, এখন কোরিয়া একটু চুপচাপ হয়ে গেছে গত 5-6 বছর ধরে, অর্থাৎ আফটার 2018 এর পরে কিন্তু কোরিয়া নিয়ে বিশ্লেষণ নাই। এবং 18-এ কিন্তু 17 সালে দেখবেন আপনি পিং পং সানশাইন পলিসি কিন্তু পরীক্ষা আসছিল দক্ষিণ কোরিয়ার যে এরপর থেকে কিন্তু কোরিয়া নিয়ে প্রশ্ন আসে নাই।
পিডিতে আসে নাই, রিটেনও আসে নাই। বেসিক্যালি কোরিয়াও একটা ইস্যুটা কিন্তু চির সাম্প্রতিক ছিল, এখন এটা কমে গেছে। ভারত পাকিস্তানও চির সাম্প্রতিক ছিল, এখন একটু প্রভাবটা কমে গেছে। আর ইসরায়েল প্যালেস্টাইন, এই ক্লাইমেট চেঞ্জ, গাজা ইস্যু, এগুলো চির সাম্প্রতিক। এবং রাশিয়া, ইউএসএ, চায়না, রাশিয়া চায়না, এগুলো রাশিয়া ইউএসএ, এগুলো কিন্তু চির সাম্প্রতিক ইস্যু। বর্তমান বিশ্ব ব্যবস্থায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? সার্বভৌমত্ব, এই সভারেন্টি আমাদের সিলেবাসে দ্বিতীয় অধ্যায় সভারেন্টি শব্দটা লেখা আছে। সভারেন্টি শব্দটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব মানে হলো যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা। নিজের সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতাই হলো সার্বভৌমত্ব। আর সার্বভৌমত্ব হলো যে আপনার একটা রাষ্ট্রের চরম ক্ষমতা, আপনি যা ইচ্ছা তাই করবেন, কেউ কিছু বলবে না, এটা হলো সার্বভৌমত্ব। কিন্তু আপনি যখন একটা আইন তৈরি করবেন, তখন আপনাকে তাকাই থাকতে হয়, আমি কি ই কমার্স আইন করব, যুক্তরাষ্ট্রের ই কমার্স প্রতিষ্ঠান আমাজন কি বলবে, অ্যামাজন কি বলবে, তারপরে alibaba.com কি বলবে। আপনি এরকম চিন্তা করে যখন আপনি কোনো রুল তৈরি করবেন, তখন সেটা সার্বভৌমত্ব না। দিস নট দ্য সভারেন্টি। সভারেন্টি ইজ দ্যাট যে হিজ ডিসিশন মেক্স বাই হিমসেলফ অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই হিমসেলফ। এটা হলো যে সার্বভৌমত্ব, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতা। এবং এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসে, অনেকবার পরীক্ষা এসেছে। এটা এই প্রশ্ন কমপক্ষে মানে 35, 36, 37 টানা 3বার আসছে। আপনি দেখেন খুলে যে 35, 36, 37 টানা 3বারই এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে সভারেন্টি গুরুত্বপূর্ণ এবং এটা সিলেবাসের মধ্যে, এবং এটা ঘুরিয়ে আসছে, কিন্তু এটা আমরা রিসেন্ট বলতে পারি না, কারণ সভারেন্টি শব্দটা সিলেবাসও আসছে এবং বেশ কয়েকবার পরীক্ষা আসছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য সার্বভৌমত্বের প্রধান চ্যালেঞ্জ সমূহ কি কি? উন্নয়নশীল দেশগুলোর জন্য কি কি দেখেন, কি কি? প্রথমত যেটা, সেটা হলো মানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আসলে আপনার হাতে নাই, এটা তো উন্নত বিশ্বের হাতে। টেকনোলজি আপনার হাতে নাই, উন্নত বিশ্বের কাছে। সে যেরকম বলে সেরকম চালান। আপনি এখানে বাংলাদেশে বসে ইচ্ছা করলেই আপনি কিন্তু যে আপনার উই নামে যে ফেসবুকটা মানে সোশ্যাল সাইট আছে, বা আপনার এখানে যে সোশ্যাল সাইটটা আছে, সেটা কিন্তু আপনি ইচ্ছা করলে কি করতে পারছেন না। পিপিলিক আপনার সার্চ ইঞ্জিন আছে, ইচ্ছা করলে আপনি গুগলকে বিট করতে পারবেন না। আপনি ইচ্ছা করলে উই দিয়ে আপনি কিন্তু ফেসবুককে বা ইউটিউবকে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। তার মানে টেকনোলজিক্যাল একটা আমরা ল্যাগিং বিহাইন্ড, এবং এটা আমাদের নির্ভর করে ওদের উপরে। বাংলাদেশের এখন অনেক প্রতিষ্ঠান যে সাইবার সিকিউরিটি, পুরোটা নির্ভর করে কিন্তু বাহিরের উপরে। সুইফট, যারা অনলাইন লেনদেন করে মানে টাকা পাঠানোর জন্য, এই সুইফটের প্রবলেমের কারণে কিন্তু আজকে বাংলাদেশের কাছ থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে 8,10,00,000 ডলার বা $810 মিলিয়ন কিন্তু পাচার হয়ে গেছে। পাচার কি মানে চুরি হয়ে গেছে। শ্রীলঙ্কা $200 মিলিয়ন নিয়েছে, আর ফিলিপাইনে $610 মিলিয়ন চলে গেছে। শ্রীলঙ্কাটা আমরা ফেরত পেয়েছি, আবার লোন দিয়ে শোধ করে দিছি, কিন্তু ফিলিপাইনের আমরা পাইনি। এই যে সুইফটের যে প্রবলেমটা, এই প্রবলেমটার জন্য বাংলাদেশ কিন্তু সুইফটের বিরুদ্ধে মামলা করতে পারে না। বাংলাদেশ কিন্তু ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারে না, কারণ এই নিয়ন্ত্রণটা তাদের হাতে। তাহলে অনলাইন টেকনোলজি, এআই, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এটা কিন্তু বাংলাদেশের হাতে না, আমাদের হাতে না। উন্নয়নশীল দেশগুলো কিন্তু চাইলেই তারা কিন্তু করতে পারে না। আপনি দেখেন একটা জিনিস, যে করোনার যে টিকা ছিল, টিকাটা যখন উন্নত বিশ্ব 86% জনগণ যখন টিকা পেয়ে গেছে, তখন আমাদের মতো দেশগুলো, বাংলাদেশ 57তম দেশ হিসেবে টিকা ইনস্টল করেছে, মানে টিকা আমরা জনগণ পেয়েছি। তবে উন্নয়নশীল দেশগুলো কিন্তু ইচ্ছা করলে উন্নত বিশ্বের আগ মতোই কিন্তু তারা কিন্তু করে না, হিউম্যান সিকিউরিটি তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে পারে না। অনেকগুলো চ্যালেঞ্জ আছে এখানে। যে আমি দেখেন, আমার উন্নয়নশীল দেশের যেটা হয় যে আমার দেশের মানব সম্পদ নিয়ে তারা উন্নত বিশ্ব, তারা তাদের ব্রেনগুলোকে কাজে লাগে, তারা কিন্তু কি ব্রেন ড্রেন করে তারা কিন্তু ওখানে উন্নত হচ্ছে। বাট আমার এখান থেকে তারা কি করতেছে, পুল ফ্যাক্টরস দিয়ে আমাদের কাছ থেকে ওই বেশি ছিনিয়ে নিচ্ছে। তারা বিভিন্ন সুবিধা দিয়ে আমাদের এখানে মেধাবীদেরকে তারা নিয়ে যাচ্ছে। এবং এই যে উন্নয়নশীল দেশগুলো, তারা কিন্তু এখানেও সার্বভৌমত্বের ক্ষেত্রে কিন্তু অনেক পিছিয়ে আছে। অর্থাৎ আরো অনেক বিষয়, যেমন যে সংস্থাগুলো আছে, যেমন বিশ্ব ব্যাংকে সবচেয়ে বেশি লোন দেয় যুক্তরাষ্ট্র, এবং বিশ্ব ব্যাংকে সবসময় প্রেসিডেন্ট হবে একজন মার্কিন নাগরিক। এডিবিতে সবচেয়ে বেশি টাকা দেয় জাপানের জন্য, জাপান কি হবে, প্রেসিডেন্ট হবে এডিবির আজীবন। এআইআইবি চালু করেছে চীন, এআইআইবির লোন টোন সবকিছু নির্ভর করবে চীনের, কারণ চীনের এখানে 29% শেয়ার। আজীবন এআইআইবির প্রেসিডেন্ট হবে একজন চাইনিজ। সো ইচ্ছা করলেই কিন্তু উন্নয়নশীল বিশ্ব, উন্নত বিশ্বের কাছে তারা কিন্তু সাহায্য পাচ্ছে না, চাইলেই তারা পাচ্ছে না। আজকে আমেরিকান বোয়িং কোম্পানি তারা কিন্তু কি করতেছে, বিমান বানাচ্ছে, কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু আমার বিমানটাকে আমি এখানে কিন্তু বোয়িং এর সাথে চ্যালেঞ্জ করতে পারতেছি না। সো উন্নয়নশীল বিশ্ব অনেক ক্ষেত্রেই, অর্থাৎ বিশেষ করে ইকোনমিক ভাবে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং হলো ক্লাইমেট চেঞ্জ মোকাবেলা, এবং হলো আপনার
টেকনোলজিক্যাল বা এআই নিয়ন্ত্রণে, তারপর হলো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো সার্বভৌমত্বের আসলে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে। সাইবার ওয়ারফেয়ার, এটাকে রিসেন্ট বলা যাবে না, সাইবার ওয়ারফেয়ার এবং এআই কিভাবে আন্তর্জাতিক সম্পর্কে বড় বিস্তার করে, এটা যে এই বিষয়টা সাইবার যুদ্ধ কিন্তু আরেকবারও পরীক্ষা ছিল। সাইবার সন্ত্রাস ছিল যে 44তমতে বা 43তমতে সাইবার সন্ত্রাস পরীক্ষা ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু খুব বেশি আলোচনায় এসেছে যখন চ্যাট জিপিটি বের হয়েছে গত বছর 2023 সালে, যখন চ্যাট জিপিটা খুব বেশি জনপ্রিয় হয় তখনই কিন্তু এআই কনসেপ্টটা কিন্তু বেশি জনপ্রিয় হয়। এবং এআই, এই যে অপরাজিতা, সংবাদ পাঠিকা, এসব কারণে আসলে এটা রিসেন্টলি ছিল, ইস্যুটা রিসেন্ট ছিল। পারমাণবিক জ্বালানি শান্তিপূর্ণ ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কার্যাবলী আলোচনা করুন। এই পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের দায়িত্বপ্রাপ্ত সংস্থা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এবং তাদের কার্যাবলীটা লিখতে হবে। এবং এটা আসলে বেসিক্যালি আপনি এটাকে রিসেন্ট ধরতে পারেন, কারণ পারমাণবিক ইস্যু কিন্তু বেশ আলোচনায় ছিল। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো, আপনি এখন দেখেন 10টা প্রশ্নের মধ্যে কিন্তু 8টা প্রশ্ন রিসেন্ট ছিল, 8টা প্রশ্ন রিসেন্ট ছিল। এবং সিলেবাসে কিন্তু আমাদের এখানে সিকিউরিটি শব্দটা আছে, সাইবার সিকিউরিটি শব্দটা লেখা আছে। আমাদের সিকিউরিটির মধ্যে কিন্তু অনেক ইস্যু আছে। সিকিউরিটি শুধুমাত্র কিন্তু আমার হাতে একটা অস্ত্র আছে এটাই কিন্তু আমার সিকিউরিটি না। আমি যে বিল্ডিংটা দাঁড়ায় আছি, বিল্ডিংটা সাস্টেনেবিলিটি, এটা কিন্তু আমার সিকিউরিটির অংশ। আমি এখান থেকে ক্লাস দিয়ে গিয়ে পানি খাইতে পারবো, বিশুদ্ধ পানি খেতে পারবো কিনা, দ্যাট উইল বি দ্য সিকিউরিটি। আমি যখন এটাও আমাদের সিকিউরিটির অংশ। আমার এখানে গিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি গাড়িতে জ্বালানি ভরতে পারবো কিনা, এই জ্বালানি সিকিউরিটিটাও কিন্তু আমার সিকিউরিটি। অর্থাৎ সিকিউরিটি শুধুমাত্র যে আমার অস্ত্র আছে, সেনাবাহিনী আছে, আমি এখানে ফাটায় যুদ্ধ করতে পারি, গোলাবারুদ আছে, বিমান আছে, আমার কয়েকটা নৌবহর আছে, এটাই আমার সিকিউরিটির অন্তর্ভুক্ত না। সিকিউরিটি অনেক কিছু। আমি এখানে বের হলে আমি এখানে কি করোনায় আক্রান্ত হচ্ছি, আমি বিভিন্ন জীবাণু অস্ত্রের আক্রান্ত হচ্ছি, জীবাণু বাহী রোগের আক্রান্ত হচ্ছি, দ্যাট ইজ আনাদার সিকিউরিটি। আমি খাবার পাচ্ছি না, ফুড সিকিউরিটি। এই সিকিউরিটি ইস্যুটা কিন্তু অনেক অনেক বিস্তারের অনেক ব্যাপক এবং গভীর একটা বিষয়। সো সিলেবাসের এই অংশটা দেখলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে রিসেন্ট প্রশ্ন বেশি এসেছে। এখন আমরা দেখি কনসেপচুয়ালি আসলে আমাদের প্রিপারেশনটা কিভাবে হবে সেটা নিয়ে একটু দেখতে হবে। কনসেপচুয়াল ইস্যুতে এখানে আপনার 7টা অধ্যায় আছে, চ্যাপ্টার 7টি। আমি 7টা অধ্যায় লিখি এবং আমি গুরুত্ব দেখাচ্ছি। একটা হলো ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্ট্রোডাকশন টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এখন অনেকে বলবেন যে ডিজিটাল বোর্ড হলে ভাই একবারে চাপ দিয়ে দেখানো যেত, বাট আপনাদের লিখতে হইতো। আপনার রিটেন একটা জিনিস হলো, ডিজিটাল বোর্ডে আমার যেটা প্রবলেম হয়, আমি এখানে বোর্ডে দিলেই আমাকে হাত আমি নিজেকেই করতে পারি না, গা পছন্দ দাঁড়ায় যায়, কেমন যেন লাগে। এটা 1 নম্বর প্রবলেম। 2 নম্বর হলো, ডিজিটাল বোর্ডে ক্লাস দিলে কিছুক্ষণ ভালো লাগে, 20-25 মিনিট ভালো লাগে, পরে কিন্তু মাথা ঘুরায়। যে ক্লাস নেয় তারও সমস্যা হতে পারে, আমি যখন নিছি, আর যে ক্লাস করে তারও আমার মনে হয় সমস্যা হয়। আরেকটা বিষয় হলো, যেখানে ডিজিটাল বোর্ডে আরেকটা প্রবলেম হলো যে অপারেটিং একটু এদিক সেদিক হলে কিন্তু অনেক জোর হয়ে যায়। বাবা ক্লাস আছে, বাবা ক্লাস তো আম্মু আছে। আরে আচ্ছা ঠিক আছে, এখন থাকো, দুষ্টু করে এটা ধরো না, ঠিক আছে। এরপরে হলো, পরে বলবো না, আমার ডিজিটাল বোর্ড একটা আছে ঢাকায়, আর আমি বরিশালে আমার বাসা, সেখানে একটা ডিজিটাল বোর্ড কেনার চিন্তা ভাবনা করতেছি। ডিজিটাল বোর্ডে কিছু ক্লাস তো নেওয়া লাগবে, যখন ডেটার ক্লাস হবে বা এসে, তখন চেষ্টা করব দেওয়ার জন্য। আর এমনি আমার যেটাকে বলে, আমার সবচেয়ে ক্লাস ভালো হয় ক্লাসে, এটা থেকে অফলাইন ক্লাস, মনোমুগ্ধকর ক্লাস হয়, এটা আমি জলিভাবে ক্লাস নিতে পারতাম। অনলাইনে জলিভাবে একটু কম হয়। সেকেন্ড হলো, যেটা আমার এই বোর্ডে আমি অনেক ইউজড হয়ে গেছে, এমনি সমস্যা হবে না ইনশাল্লাহ। একটু লেখা লাগবে, তবে লিখলে ভালো,
যত লিখবেন তত ভালো, কারণ আপনি ওখানে প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে আপনাকে কিন্তু 21 ঘন্টা লিখতে হবে এবং বাই 5 days টানা। অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। নাম্বার 3 পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। Number 3 power and security. Number 4 major ideas and ideologies. Major ideas and ideologies. Number 5 foreign affairs and diplomacy. Foreign policy and diplomacy. Foreign policy and diplomacy. Number 6 international economic relations, international economic relations. Number 7 global environments, global environments. দেখেন আমরা যদি দেখি এখান থেকে যেখান থেকে প্রশ্ন আসলে আসবেই, আচ্ছা এই অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড এখান থেকে প্রশ্ন সবসময় আসে। এবার যেমন আসছে সভারেন্টি, সভারেন্টি প্রশ্নটা কিন্তু অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড থেকে আসছে। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি দেন বেশি ইম্পর্ট্যান্ট। এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটি থেকে প্রশ্ন আসছে। এবার দেখেন আপনার পারমাণবিক জ্বালানি, জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এখান থেকেও আসছে। আর এই দুইটা অধ্যায় থেকে মাস্ট পরীক্ষা আসে। এবং মেজর আইডিয়াস এবং ইডিওলজিস এখান থেকে আসলে প্রশ্ন একটু কম আসে এখান থেকে কম আসে এবং এখান থেকে কম আসে। প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায় থেকে একটু কম আসে। আর ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি এটা হলো থার্ড ভাইটাল একটা ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে। এবছর কিন্তু দেখেন সফট লোন, যেটা ওই যে নমনীয় ঋণ এবং হলো অনমনীয় ঋণ, কনসেশনাল লোন অ্যান্ড নন কনসেশনাল লোন, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য যে আসছিল সেটা কিন্তু এই ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস থেকে আসছে। আর গ্লোবাল এনভায়রনমেন্টাল ইস্যুস এটা মাঝে মাঝে আসে, এটা 2 নাম্বার। তবে কম যেটা আসে সেটা হলো 1 এবং 4 নাম্বার প্রশ্ন, মানে অধ্যায় থেকে প্রশ্ন কম আসে। 4 নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসছে 3 বার, যেটা হলো আপনার গ্লোবালাইজেশন আসছে 2 বার, আর একবার আসছে হলো পোস্ট মডার্নিজম। তেমন প্রশ্ন ওখান থেকে খুব একটা বেশি আসে না। তো বিষয় হলো এইটা হলো অধ্যায়, এবং আপনার যে হোমওয়ার্ক যেটা আগামীকালকের জন্য, আমার ক্লাস কিন্তু শেষ না, আমি কিন্তু এখনো মানে 75%-এ আছি। হোমওয়ার্ক যেটা কালকে সিলেবাসটা টোটালি সিলেবাসটা দেখা, এবং সিলেবাসে যে শব্দটা আপনি বুঝেন না ওই শব্দটা সম্পর্কে জিজ্ঞেস করবেন। যেই শব্দটা আপনি সিলেবাসে যে শব্দটা আপনি বুঝেন না সেই শব্দটা জিজ্ঞেস করবেন, এবং সেই শব্দের ব্যাখ্যা আমি ক্লাসে ইনশাল্লাহ দেব। ইন্দো প্যাসিফিকের মিনিং কি একজন প্রশ্ন করছেন, মানে ইন্দো প্যাসিফিক মানে হলো ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চল। সিলেবাস যে শব্দটা বুঝেন না সেটা দেখাবেন, আর আপনি পুরো সিলেবাসটা কয়েকবার পড়বেন। আমি সিলেবাসের ছবিটা আপনাদেরকে আমি দেখাবো, মানে ছবি তুললে আপনি আমাদের এখানে পোস্ট করে দেব। এখন হলো ভাই আপনার আগে দেখি যে প্রিপারেশন কি হবে, প্রিপারেশন হবে কেমন। 1 নম্বর হলো সব শব্দের বা প্রতিটি শব্দের প্রতিটি টার্ম এর ব্যাখ্যা জানলো। রিটেনে কিন্তু আপনার এখানে রিস্ক নেওয়া যাবে না, কারণ 10টা প্রশ্ন হবে 10টাই আপনাকে লিখতে হবে, এখানে কোনো রিস্ক নাই। আর এখানে প্রত্যেকটা যে শব্দগুলো আছে, যেমন আপনি দেখবেন সিলেবাসে অনেকগুলো শব্দ, মানে অনেকগুলো টার্ম আছে। যেমন আপনি যাবেন মেজর আইডিয়াস এবং ইডিওলজিস মধ্যে দেখবেন পোস্ট মডার্নিজম, তারপর লেখা আছে আপনার গ্লোবালাইজেশন, তারপরে লেখা আছে আপনার
এখানে দেখেন লেখা আছে আপনার ধরেন আপনার মেজর আইডিয়াস অফ ইন্ডিভিজুয়ালিজম, লেখা আছে ন্যাশনালিজম, ইম্পেরিয়ালিজম, কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম, পোস্ট মডার্নিজম, গ্লোবালাইজেশন, নিউ ওয়ার্ল্ড অর্ডার, এরকমের অনেকগুলো শব্দ আছে, সেগুলোর টার্মগুলোর প্রত্যেকটা জানবো। নাম্বার 2 হলো রিসেন্ট ইস্যুস। রিসেন্ট ইস্যুস দেখবো এবং এটার জন্য এক্সপিরিয়েন্স মাস্ট নিডেড। যে এক্সপিরিয়েন্স যে সবাই বুঝতে পারবে না যে এই টপিকটা গুরুত্বপূর্ণ। যেমন আমি যে বললাম হাইড্রো ডিপ্লোমেসি, আমি কিন্তু ভাষাতে বললাম হাইড্রো ডিপ্লোমেসি যে কাবারে কোন ছবি দেব, নাকি আমি থার্মোফোবিয়া দেব, নাকি আমি মানে লানিনা এলনিনো দেব, এগুলো কিন্তু সবগুলো কনসেপ্টে এখন এই শব্দগুলো বেশি আলোচিত হয়। হাইড্রো ডিপ্লোমেসি যে ওয়াটার ডিপ্লোমেসি, ওয়াটার ডিপ্লোমেসি এখন বেশি বেশি আলোচিত হচ্ছে, কারণ আমরা 2026 সালে কিন্তু গঙ্গা চুক্তি থেকে আমরা বের হয়ে যাব, তখন এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। রিসেন্ট ইস্যুস দেখবো। নাম্বার 3 যেটা এখানে ইম্পিরিক্যালকে অ্যাড করব। ইম্পিরিক্যাল ইস্যুস পড়ার সময়ে কনসেপচুয়ালকে মাথায় রাখবো। এই বিষয়টা কি আবার? বিষয়টা হলো যে আপনি যখন ইম্পিরিক্যাল পড়বেন তখন ওই বিষয়টাকে, যেমন আমি ভারত এবং বাংলাদেশের মধ্যে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করব, তিস্তার পানি বরণ নিয়ে আলোচনা করবো, আমার মাথায় এই যে রিলেশনটা, এটাকে বলা হাইড্রো ডিপ্লোমেসি, মাথা আমি রাখবো, একটা মানে তত্ত্বে ফেলাই দেবো। বড় বলছি, আমি যখন জলবায়ু পরিবর্তন নিয়ে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলবো, মানে ইম্পিরিক্যাল পড়বো, আজান দিচ্ছে, তখন আমি মনে করবো যে এটা কি হবে, এটা থার্মোফোবিয়ার মধ্যে ফেলাবো। ঠিক আছে, আমি পুরো সমসাময়িক যে আমি ইম্পিরিক্যালকে পড়বো, সেই ইম্পিরিক্যালের মধ্যে একটা তত্ত্ব আমি এখানে অ্যাড করে দেব। এইটা এরপরে হলো আমার কোর্স আউটলাইন। কোর্স আউটলাইন কি হবে? মানে কোর্স আউটলাইন মানে কোর্স মানে স্টাডি ব্যাগ, যেটা স্টাডি ব্যাগটা কি হবে? স্টাডি ব্যাগের 1 নম্বর আমি বলবো সবার আগে ক্লাস। ক্লাস এখানে মাস্ট করতে হবে। নাম্বার 2 হলো বিগত পড়তে হবে। প্রত্যেকটা বিগত প্রশ্নে আমরা ওইটা পড়তে গেলেই ওর সাথে বর্তমান রিলেটেড গুরুত্বপূর্ণ কোনটা সেটা আমরা বের করতে পারবো। নাম্বার 3 হলো এক্সাম দিতে হবে। আমার কিন্তু রিটেন ব্যাচে যারা আছেন সিরিয়াসলি, আমার এক্সাম একটা অফলাইন এক্সাম ব্যাচ আছে, সেটা ফার্ম গেটে। আর এখানে যদি আপনারা এখন অনেক দূরে থাকেন, আপনি পরীক্ষা দিতে পারেন, আমি কিন্তু কোশ্চেন এখানে সবার জন্যই উন্মুক্ত থাকবে, কোশ্চেনগুলো আমি শেয়ার করে দেবো। কিন্তু আমি একটা পরীক্ষা হয় অফলাইন, এই অফলাইন পরীক্ষাগুলো যত দিবেন তত আপনি কারেকশনগুলো ধরতে পারবেন, আসলে আপনার এভাবে লেখা উচিত। নাম্বার 4 হলো বই পড়বেন। এখন বইয়ের ক্ষেত্রে বেসিক ভিউ এবার ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে। সবসময় পরীক্ষার 1 মাস আগে আসে, কারণ রিসেন্ট অনেক থাকে এই জন্য। এবার যেটা করব, কারণ 45তম এখানে গ্যাপ কিন্তু খুব বেশি না, 4 মাসের গ্যাপ। 4 মাসের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আমার এখানে অ্যাড করতেছি আমি, মানে এই রিসেন্টগুলো অ্যাড হচ্ছে। আশা করি প্রিলির রেজাল্ট দেওয়ার সাথে সাথে আমি ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে বা প্রি রেজাল্টের আগেই আমি হয়তো বইটা দিতে পারবো। আমার এটা চিন্তা ভাবনা, আমি এটা নিয়ে কাজ করতেছি। তো বেসিক ভিউ যদি আমি নিতে পারি তাহলে তো ভালো, এটা পড়বেন। আর পাশাপাশি বেশ কয়েকটা বই আছে, অনেক বই আছে, আপনারা দেখবেন এসুরেন্স আছে, তারপরে অনেক কোচিং সেন্টার অনেক বই বের করে, সেটা দেখতে পারেন। কিন্তু বেসিক ভিউ বেসিক্যালি এটা কিন্তু এক্সিলেন্ট একটা বই, সত্যি কথা। 38তম বিসিএস এ প্রথমবারের মতো বেসিক ভিউ বের হয়েছে। সো এখানে সবসময় দেখবেন, এবারও আপনি বললেন 45তমতে আপনি বলবেন যেই বই থেকে সবচেয়ে বেশি কমন আসছে বা যেই বই থেকে বেশি লিখতে পারছে পড়ে, সেটা হলো বেসিক ভিউ। এবং বেসিক ভিউ মানে যারা ফলো করছে তারা কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছে। সো বেসিক ভিউ এটা আগে আসলে আগে পাবেন। আর আমি যেটা করব, বই আসার আগে আপনাদের এই টপিকটা পড়াবো, যদি বই না আসে আমি ওই টপিকের পিডিএফ গুলো দিয়ে দেবো, যে এই অধ্যায়ের এই পিডিএফ গুলো আপনারা পড়ে ফেলবেন। আর ডিসকাশন তো আমি ক্লাসে করবোই। এই হলো 4টা বিষয়। এবং এখানে পত্রিকা কিন্তু মাস্ট আপনাকে পড়তে হবে। পত্রিকা তো বাংলাদেশ ইন্টারন্যাশনালের জন্য মাস্ট, কোনো কথা নাই, এর পড়তে হবে। আমি আপনাদের গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল গুলো শেয়ার করবো, শেয়ারগুলো দেখবেন। এখন আমরা দেখি যে হাউ টু মানে এক্সপ্লেন কনসেপচুয়াল ইস্যুস। আপনি আসলে পড়ার সময় পড়তে পারলেন, কিন্তু আপনি লেখার সময় কিভাবে লিখবেন সেটার উপরে আমি একটা আউটলাইন দিই, যে কনসেপচুয়াল আপনি কিভাবে লিখবেন। একটা জিনিস হলো যে আপনি কনসেপচুয়ালের জন্য 10টা প্রশ্ন লিখতে হবে, এবং কনসেপচুয়ালে যেটা করবেন, নাম্বার 1 মানে হাউ টু আনসার
1-2 বাক্যে কনসেপ্টের ধারণা প্রদান করবেন। কনসেপ্ট মানে ধারণা, আবার ধারণা মানে যেই তত্ত্বটা আসবে তার একটা ধারণা দেখবেন 1-2 বাক্যে। নাম্বার 2 হলো যে এইটা হবে মূল আনসার, দ্বিতীয় প্যারায় হবে মূল আনসার। নাম্বার 3 উদাহরণ হবে। এখানে মাস্ট উদাহরণ কিন্তু মানে খুবই জরুরি, এক্সাম্পল দিতেই হবে, এক্সাম্পল লাগবে। যে কোনো একটা কনসেপ্টের আপনি যদি এক্সাম্পল দেন তাহলে লেখাটা বড় হবে, সুন্দর হবে এবং ভাবার্থ হবে। হাইড্রো ডিপ্লোমেসি পরীক্ষা আসলে আপনি বলেন যে ওয়াটার ডিপ্লোমেসি কূটনীতি দরকার এবং বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিকজ 2026 সালে বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। অপরদিকে তিস্তার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে 1983 সালে, 2011 সালে খসড়া হয়েছে তিস্তার, এখন পর্যন্ত তিস্তা চুক্তি হয়নি। অপরদিকে তিস্তা মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই এই ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো উদাহরণ এখানে খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপে আপনি কিন্তু এখানে উদাহরণ দিবেন। চতুর্থ ধাপে নাম্বার 4 সেটা হলো একটা এন্ডিং দিবেন, এন্ডিং টানবেন। এই যে প্রশ্ন অনুসারে এন্ডিং টানবেন, এটা আসলে যেমন আপনি উপসংহার লেখেন বা হলো আপনি মন্তব্য লেখেন সেরকমের একটা এন্ডিং টানবেন। আরেকটা বিষয় হলো যে এটা হলো প্রশ্নের 4টা প্যারা হলে ভালো হয়। আর এখানে আপনি কিন্তু সময় পাবেন 7 মিনিট 12 সেকেন্ড, এর মধ্যে আপনি লিখবেন। আরেকটা বিষয় হলো এখানে পৃষ্ঠা ডাজেন্ট ফ্যাক্ট, পৃষ্ঠা ফ্যাক্ট না। আপনি দেখেন প্রশ্ন আসছে, বাবা প্লিজ সালাম দাও, আসো, তুমি তো খালি গায়ে আসবা, ও তোমার দেখে নাই, আসো এদিকে আসো, সালাম দেখে নাই, এখানে এসে দাও, আসো কোলে আসো, তারপর সালাম দাও, এই যে বাবা সালাম দাও, হ্যাঁ কাটা দাও, আল্লাহ হাফেজ। ওরা 2 ভাই একটু বিরক্ত, কিছু করার নাই, ওদেরকে স্কিপ করা পসিবল না। পৃষ্ঠা এখানে ফ্যাক্ট না, এখানে আপনার 1 থেকে 1.5 পৃষ্ঠা হতে পারে, কিন্তু আপনাদের খাতা কিন্তু A3 কাগজ, লিগাল পেজ এবং লম্বা। আপনাদের কাগজ কিন্তু চওড়া না, A4 সাইজের না, এটা লিগাল পেজ, লম্বা পেজ। এবং আমার যে পরীক্ষা আছে, পরীক্ষা লিগাল পেজে দেয়া। এখানে 1-1.5 পেজটা এনাফ। এবং বিষয় হলো যে এখানে অনেক সময় ছোট প্রশ্ন আসবে, আপনি কেন বড় করতে যাবেন? প্রশ্ন আসছে ছোট, যেমন আছে 5 আইস সম্পর্কে আপনি লিখতে গেলে 5 আইসের মধ্যে দেশগুলো লিখলেন, গঠনের কালটা লিখলেন, আর লিখলেন যে কিছু কার্যাবলী লিখলেন যে তার গন্ধে নজরদারি করে, আপনি কি বানাই দিবেন? এখন এটা বানানো তো সম্ভব না। সো যেটা ছোট প্রশ্ন উত্তর করবেন। এখানে পৃষ্ঠা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো কনসেপ্টটা। এবং উদাহরণ থাকলে কিন্তু আপনি নাম্বার এখানে 4-এর মধ্যে 3, 3.5 পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে হলো আরেকটা বিষয় হলো যে আপনার যেই টপিকটা লিখবেন, এই যে মূল আনসার যেটা লিখছি, এখানে কিন্তু আপনার বেসিক তুলে ধরতে হবে। এটা কিন্তু না বুঝলে বুঝবেন না। এখন একটা জিনিস দেখেন, প্রশ্ন যখন আসছে আপনার জলবায়ু পরিবর্তন মোকাবেলা সম্পর্কে আসছে, দেখেন কোন জলবায়ু পরিবর্তনের আপনার কোনো আনসারই রিও কনফারেন্স 1992 কে ভায়োলেট করা যায় না। নারী অধিকার সংক্রান্ত কোনো প্রশ্নই সিডো সনদ যদি না থাকে তাহলে উত্তরটা হয় না। আপনি লিখতেছেন যে জেনেভা কনভেনশন সম্পর্কে। জেনেভা কনভেনশন হলো কি? এখানে যুদ্ধবন্দীদের প্রতি আচরণ, একটা হলো কি শরণার্থীদের প্রতি আচরণ। এখন এখানে বেসিক কি? এখানে বেসিকটা হলো যে যুদ্ধকালীন আচরণটাই। এবং এখানে কিন্তু মানে আপনার কোনো বাবা ডিস্টার্ব করে না প্লিজ, ডাকে 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 যাও 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 যাও। তো বেসিক্যালি হলো যে একটা বেসিক তুলে ধরতে হবে। আপনি সিকিউরিটি কোনো পারপাস যে লিখবেন, ধরেন আপনি ধরেন
ধরেন আপনি সমুদ্র নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন আসছে, সেখানে কিন্তু আপনার এই সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত একটা চুক্তি আছে, সেই চুক্তিটাকে আপনার এখানে তুলে ধরতে হবে। অর্থাৎ একটা প্রশ্নের আমি বোঝাচ্ছি যে বেসিক একটা বিষয় আছে। বাংলাদেশ ভারতের সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা আসছে, সেখানে এলবিএ হলো কি মূল বিষয়। যদি এখানে বাংলাদেশ ইস্যুগুলো কনসেপচুয়ালে থাকবে না, আপনি ধরেন এখানে আসছে ধরেন টেকসই উন্নয়ন কাকে বলে, সেখানে কিন্তু জোহানেসবার্গ সামিট শব্দটা লাগে, কারণ টেকসই উন্নয়নের প্রথম সামিটটা কিন্তু 2002 সালে জোহানেসবার্গ সামিট। অর্থাৎ বেসিক তুলে ধরতে হবে। যেমন আপনি টেকসই উন্নয়নের প্রশ্নে আপনি জোহানেসবার্গ সামিট দিবেন। নারী অধিকার সংক্রান্ত প্রশ্নে আপনি সিলো দিবেন। এই ইস্যুগুলা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রশ্নে আপনি রিও কনফারেন্স দিবেন। এই বিষয়গুলো হলো জরুরি, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি একটু দেখে নেব, প্রশ্ন দেখে আমি কমেন্টে আমি উত্তর জানাবো না। আর সবাই যেটা করবেন, ক্লাস নোট করবেন, এবং সবার প্রতি অনুরোধ, কত ভালো নোট করেন আপনি গ্রুপে পোস্ট করে দিন। ক্লাসগুলো যদি নোট করে দেন, গ্রুপে পোস্ট করে দেন, যে ক্লাস করতে পারে না সে অন্তপক্ষে লেকচারটা দেখতে পারবে। ক্লাস নোট করবেন, নোট করে শেয়ার করবেন, এতে কোনো সমস্যা হয় না। দেখেন না, আজকে আশিস যে আপনাদের গ্রুপে তো আমি মনে হয় দেই নাই, এটা পোস্টটা করছি আমি জিলফার জিকেতে। আশিস কিন্তু অডিটর হয়েছে, মানে অডিট ক্যাডার পেয়েছে 40তম মনে হয় না, 41তম, 43তম পুলিশ হয়েছে। ও কিন্তু বেসিক্যালি মানে আমার ক্লাস লেকচারটা শেয়ার করছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, দেখতে পারেন। মানে ও কিন্তু প্রতিদিন নোট করে শেয়ার করতো, আলটিমেটলি কিন্তু ওর ক্যাডার কিন্তু পেয়ে গেছে। এখন বলতে পারেন যে ওর ক্যাডার, ওর নোট পড়ে আরো জন কি করছে, ও তো হয়ে গেছে। তার মানে আপনি নোট করেন, এতে যোগ বিয়োগ করা যাবে, ঠিক আছে? নোট করে যদি আপনি শেয়ার করতে পারেন ভালো। আর হলো আমাদের লিখিত কোর্সে আপনার বন্ধু বান্ধব যোগ্য থাকে, যত বেশি আসবে তত আমাদের এখানে তত বেশি আমরা কি করতে পারবো, মানে রিল্যাক্সে পড়াতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগামীকালকে ক্লাস কিন্তু 9:30টায় ইনশাল্লাহ। আগামীকালকে এমপিরিক্যাল ইস্যুস নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।